জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের পর নির্বাচনের সময় নিয়েও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বহুল আলোচিত জুলাই সনদের বিষয়ে। কিভাবে হবে বাস্তবায়ন, এ নিয়েই মূলত ঝুলে আছে এটি। বিএনপি মনে করে আগামী সংসদেই এটি বাস্তবায়ন করবে, যদিও জামায়াত ও এনসিপির মতো দলগুলো এই সরকারের আমলেই বাস্তবায়নের পক্ষে। তা নিয়ে কিছু ফর্মুলাও দিয়েছে তারা। ফরহাদ ইবনে মালেক ও মোহন ইসলামের যৌথ প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার চাওয়া ছিল একটি নতুন বন্দোবস্ত। রাষ্ট্র ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে অন্তর্বর্তীকালীন সরকার গেল বছরের ৩রা অক্টোবর গঠন করে ৬টি সংস্কার কমিশন। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরিতে ৩রা ফেব্রুয়ারি গঠন করা হয় ঐকমত্য কমিশন, যার সভাপতি খোদ প্রধান উপদেষ্টা। এখন কমিশনের রিপোর্ট আসলো, এরপরে আমরা যে ঐক্যমত্য গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে, সেটার থেকে একটা আইডিয়া আসলো যে একটা ঐক্যমত্য কমিশন বলে আলাদা একটা কমিশন করি। গেল ২০শে মার্চ থেকে ৩১শে জুলাই ২ পর্যায়ে মোট ৬৮টি আলোচনায় বিভিন্ন বিষয়ে ঐকমত্য সহ নোট অফ ডিসেন্টের মাধ্যমে মোট ১৯টি বিষয় একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, যার মাঝে ৯টি বিষয়ই ছিল নোট অফ ডিসেন্ট। রাজনৈতিক একজন বিশ্লেষকের কাছে প্রশ্ন ছিল, কি সমাধান হতে পারে এসব নোট অফ ডিসেন্টের? যে একচেটিয়া সরকারি দলেরই আসন যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আবার যারা যে দল যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেটা কোনো অবস্থাতে বাস্তবায়ন করা যাবে না। কিন্তু যদি স্ট্রং বিরোধী দল বা অন্য যেসব দলগুলো আসবে অল্প অল্প সিট নিয়ে, সবাই মিলিতভাবে যদি এটাকে সংসদে আলোচনা করে যদি আনতে পারে, সেটা একটা জিনিস। আর মৌলিক এই ১৯ বিষয় সহ পুরো ঐকমত্য কমিশনের ভবিষ্যৎ জুলাই জাতীয় সনদ। আলোচনায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট সহ রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলগুলোর একটা বড় অংশ এর আইনি সনদের পক্ষে, কেউ আবার গেজেট প্রকাশের কথা বলছেন। কোন পথে হাঁটবে কমিশন? এই লক্ষ্যে আমরা এখন বিভিন্ন বিশেষজ্ঞের সাথে আলাপ করছি, তাদের পরামর্শ নিচ্ছি। পরামর্শ নিয়ে আমরা পরবর্তী কার্যক্রম চিহ্নিত করব। ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনার পরেও জুলাই সনদ সই নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এর সমাধান কী হবে তা জানতে দৃষ্টি আকর্ষণ করি প্রধান উপদেষ্টা কার্যালয়ের। পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করবেন, তারা এটা নিয়ে কাজ করছেন, তারাই এটা ডিসাইড করবেন এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলে। জুলাই সনদ কবে সই করবে এবং এর আইনি কাঠামো কী হবে, এসব সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্য কমিশনের যে জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করে, আমরা কালকেই সই করব। যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। নির্বাচনটি জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। আমরা তো বলেছি এলএফও এই সিস্টেম আছে, আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে। জুলাই সনদের ভবিষ্যৎ কি তাহলে নির্বাচনের আগেই হচ্ছে নাকি নির্বাচনের পরে, তা ঝুলছে পেন্ডুলামের মতো। মোহন ইসলাম, ৭১, ঢাকা। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভেদ থাকলেও দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। বুধবার বিএনপির বিজয় মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। এই বিজয় মিছিলকে অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা শুরু বলেও মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। আরও জানাচ্ছেন শফিকুল হক। সময়টা অগাস্ট, তবে ইতিহাসের আরেক দিগন্ত উন্মোচনের মাস জুলাই যেন এখনও রাজপথে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় মিছিল কেবল একটি রাজনৈতিক আয়োজন ছিল না, ছিল প্রতিরোধের প্রতীক, ইতিহাসকে ফিরে দেখা এবং ভবিষ্যতের সংকল্প ঘোষণা। নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগ, কাঁধে ব্যানার, হাতে পতাকা,
চোখে আগামীর স্বপ্ন। ঢাকা মহানগর, আশপাশের জেলাসহ বিভাগের নেতাকর্মীরা এসেছেন মিছিলে একই স্লোগানে, একই বিশ্বাসে। মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ হয় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই মিছিলকে কেবল অতীত স্মরণ নয়, বরং ভবিষ্যতের সিঁড়ি হিসেবে আখ্যায়িত করেন তিনি। আমি বলবো, আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা। বক্তব্যে আসে নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই যাত্রা কিন্তু খুব সহজ নয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, এই ব্যাপারে গণতান্ত্রিক আমি জনগণকে, গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। ফ্যাসিবাদের শাসনামলে কেউ নিরাপদ ছিল না মন্তব্য করে তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র আর আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ নয়। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। আমি বিশ্বাস করি, ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। এই বিজয় মিছিলের মধ্য দিয়ে শেষ হয় জুলাই অভ্যুত্থান ঘিরে বিএনপির ৩৬ দিনব্যাপী কর্মসূচির। শফিকুল হক, ৭১, ঢাকা। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলে সব অস্থিরতা কেটে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় মিছিল পূর্ব এক সমাবেশে তিনি একথা জানান। এ সময় দলের অন্য নেতারা বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিকল্প নেই। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির টানা ৩৬ দিনের কর্মসূচি শেষ হয় বিজয় র্যালির মাধ্যমে। বিজয় র্যালিকে ঘিরে নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেশে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যই হবে একমাত্র শক্তি। আগামী দিনে যে সমস্ত সংস্কার জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হবে, সনদে স্বাক্ষরিত হবে, প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে। এটাই হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া বাংলাদেশের সকল সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য। এই সফলতা একদিনের অর্জন নয়, এই সফলতা ৩৬ দিনের অর্জন নয়, এই সফলতা সার্বিক ৭০ বছরের আন্দোলনের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গোটা জাতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা বাংলাদেশের সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমি রক্ষা করেছিলাম, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। পল্টনে সমাবেশ শেষে এক বর্ণাঢ্য বিজয় মিছিলে অংশ নেন দলের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে শুরু হয়ে পল্টন মোড়, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে এসে মিছিলটি শেষ হয়। গতকালকে উনি যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের তারিখটা, আমরা সাধুবাদ জানাই সেটাকে, এবং আশা করব উনি অচিরেই নির্বাচন কমিশনকে চিঠি লিখবেন এবং নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবেন, এবং তারপরে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। বাংলাদেশের বহুল প্রতীক্ষিত মানুষের যে প্রতীক্ষিত নির্বাচন, সেই নির্বাচনের একটি সময়সূচি উনি ঘোষণা করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ তাতে একটি স্বস্তি পেয়েছে। এই বিরোধী যদি না হইতো
তাহলে হয়তোবা আমরা আজ এই মাঠে রাজপথে থাকতে পারতাম না। জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশের সকল জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবো ইনশাল্লাহ। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। মিছিলে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উত্তাল হয় রাজপথ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমাকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত ইসলামী। বুধবার সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তার ভিত্তিতেই নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি এবং ভোটে সবার জন্য সমান সুযোগ তৈরির দাবিও করেন তিনি। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। স্বাধীনতার মূল মন্ত্র ২৪-এর গণ অভ্যুত্থানের দিনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন ও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করে জামায়াত ইসলামী। গতকাল প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমির জামাত যে টাইমলাইন দিয়েছিলেন গতকালের প্রধান উপদেষ্টার রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার যে তারিখ ঘোষণা, তার সেই দাবিকেই পূরণ করা হয়েছে। তিনি জানান, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে এবং প্রস্তুতির জন্য সরকার, প্রশাসন ও ইসিকে একযোগে কাজ করতে হবে। যে 49 কেউ পেল, কেউ 51 পেল, 51 বিজয়ী একেবারে সুস্থ নির্বাচনও যদি আমি ধরি, আর 49-এর যে ভোট, এই ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না। আমি যখন নির্বাচন করতাম, লোকেরা বলে যে ভোট ফসাবো না, প্রথম বুঝতে পারতাম না। এখন বুঝি যে যেহেতু পিআর এটা কাউন্ট করার সুযোগ আছে, তো সেক্ষেত্রে আগেরটা তো পচার মতোই। আর পুরো হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে, একটা ন্যাশনাল নির্বাচনে বলুন, রিপ্রেজেন্টেশনে বলুন, পার্টি বলুন, সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, এবং সেটা রিফ্লেকশন হবে। আমরা এখনও মনে করি পিআর পদ্ধতিতে বেস্ট পদ্ধতি। জামায়াতের নায়েবে আমির ফের দাবি করেন, প্রচলিত সংসদ নির্বাচন নয়, গণতন্ত্রের জন্য জরুরি পিআর পদ্ধতির ভোট। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান, সেটা মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে। সেই জন্যই এখানে আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে। আমরা কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষণাপত্র বাস্তবায়নের দায়িত্ব এই সরকারের পালন না করা জুলাই চেতনার পরিপন্থী। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। নূরনবী সরকার, ৭১, ঢাকা। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালেও এটি পরিপূর্ণ হয়নি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব বলেন, এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের বড় অধ্যায় ৪৭কে ঘোষণাপত্রে রাখা হয়নি। অন্যদিকে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি করেছে এনসিপি। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। তরুণরা পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলন করেছিল। একই সাথে তারা বিচার চেয়েছে আবরার ফাহাদ হত্যার। ভারতীয় আগ্রাসন বা মোদি বিরোধী সংগ্রামে উত্তাল হয় রাজপথ। সরকারি চাকুরিতে কোটা বিরোধী সহ এরকম বেশ কয়েকটি ইস্যুতে রাজপথে সরব ছিল তরুণরা। জুলাই ঘোষণাপত্রে এর কোনোটি উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব। শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। তিনি কথা বলেন জুলাই সনদ নিয়েও। এতে যে ঐক্যমত্য হয়েছে তা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে। নির্বাচনের তারিখ নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করতে হবে আর মৌলিক সংস্কারও চান তারা। নির্বাচনের পূর্বেই
বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযোজনের দাবি জানিয়ে আক্তার অভিযোগ করেন, ঘোষণাপত্রে শহীদদের সংখ্যা সঠিকভাবে উল্লেখ করা হয়নি। এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয়। স্বভাবতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। ঘোষণাপত্রে এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের ইতিহাসের অন্যতম অধ্যায় ৪৭কে না রাখারও সমালোচনা করে এনসিপি। ৪৭, ৭১ এবং আমাদের ২৪-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। রাশেদ আনিস, ৭১, ঢাকা। দলকে না জানিয়ে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজারে যাওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এনসিপির ৫ নেতাকে। বুধবার দেওয়া ওই নোটিশে ২৪ ঘন্টার মধ্যে নেতাদের সশরীরে উপস্থিত হয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রাশেদ আনিসের আরেকটি প্রতিবেদন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে ঘুরতে যান এনসিপির শীর্ষ ৫ নেতা। বিমানবন্দরে তাদের সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে গণমাধ্যম। রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ দিনে দলকে অবগত না করে ব্যক্তিগত সফরে যাওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাদের। দলটির পক্ষ হতে বলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে নিজেরা এসে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে এই সফরের একটি লিখিত ব্যাখ্যা দিতে হবে। নোটিশে বলা হয়, কক্সবাজার সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে জানানো হয়নি। এনসিপির ২ শীর্ষ নেতার পক্ষে নোটিশগুলো পাঠিয়েছেন দপ্তরে দায়িত্ব থাকা যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। যারা কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন তারা হলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার সহধর্মিণী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দলটির দক্ষিণ ও উত্তরাঞ্চলের ২ মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজার যাবার আগে ৭১কে বলেন, ৫ আগস্ট নিয়ে তাদের বিজয় উদযাপন করার মতো কোনো উপলক্ষ হয়নি, কারণ অভ্যুত্থানের পরের ১ বছরের অপ্রাপ্তিটা এখনো অনেক বেশি। বিজয় মিছিল হলো, আমাদের তো আসলে বিজয় এখনো আসে নাই। আমাদের ঘোষণাপত্রে কি সাংবিধানিক দলিল আকারে হবে? আমরা এই নিশ্চয়তা পাইনি। আমাদের জুলাই সনদের প্রায়োরিটি কি হবে? সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ কি আমাদের পার্লামেন্টের উচ্চকক্ষে পাওয়ারের ব্যালেন্স চেক হয়েছে? আমরা কিসের বিজয় মিছিল করব? আমরা এখন শোক মিছিল করতেছি। যদি আমাদের সক্ষমতা আসে আমরা শোক মিছিল করব, বিজয় মিছিল না। এনসিপির নেতাদের কক্সবাজারে থাকা নিয়ে গণ অভ্যুত্থানের দিনটিতে সবচেয়ে বেশি আলোচনা হয়। কেন তারা এদিন কক্সবাজারে গেলেন সেই প্রশ্ন নিয়ে ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম সরব ছিল। এমনকি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তাদের বৈঠকের গুঞ্জনও প্রচারিত হয়, যদিও নেতারা দাবি করেন তারা কোনো বৈঠক করতে কক্সবাজার যাননি। রাশেদ আনিস, ৭১, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তার ২ মাস আগে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সিইসি বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যেই সব কাজ গুছিয়ে আনতে চায় কমিশন। তার আগে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনায় বসতেও ইচ্ছুক কমিশন। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর সাংবাদিকদের মুখোমুখি সিইসি এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি কথা বলেন নির্বাচনের সময়সীমা ও প্রস্তুতি নিয়ে। আলোচনা হবে, সেটা পুরো ইলেকশনটা নিয়েই তো আপনাদের সাথে আলোচনা করতে চাই। সিইসি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ থাকলেও কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। এবার ভোট আয়নার মতো স্বচ্ছ করতে চায় কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই।
লুকাই এখনো কাজ করতে চাই না। আমাদের প্রকিউরমেন্ট আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসির কাজ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা আর নির্বাচনী মাঠে ফাউল না করার দায়িত্ব দলগুলোর। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গডস সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটা পারবো না। আপনারা মেজর প্লেয়ার, সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব। এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই, তারা একটা মেজর স্টেক হোল্ডার। আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া। আওয়ামী লীগের সমর্থকরা ভোট করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ভোট দিতে পারবে, তবে নেতারা স্বতন্ত্রভাবে ভোট করতে পারবে কিনা তা নিয়ে এখনই কোনো মন্তব্য করবে না কমিশন। এখন যদি সেই প্রশ্ন আমার করেন, এই প্রশ্নের জবাব আমি দিতে চাই না এখন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলি করবে সরকার, এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে নির্বাচনের জন্য কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আজ সচিবালয়ে আলাদা আলাদা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তারা। শারমিন নীরা রিপোর্ট। রহিম। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন তফসিল ঘোষণা করতে দ্রুতই নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার ঘোষণার পরদিন বুধবার দুপুরে আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনী সহ নির্বাচনে প্রায় 8 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। এই মিটিংটা আমরা মেইনলি ইলেকশনের সময় যে লজিস্টিক যে এইগুলি সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। এর আগে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে নির্বাচনী বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে, যেমন পুলিশের জন্য নতুন কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি এগুলো তো হচ্ছে, আপনারা জানেন তো সেগুলো নির্বাচনের জন্য অলরেডি আমরা করছি তো যেসব প্রস্তুতি, বিশেষ ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো। যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে 20% করেছে, তবে শুল্ক আরও কমাতে এ সংক্রান্ত চুক্তির সময় বা পরবর্তীতে আবারও আলোচনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি ইম্পোর্ট করতে হবে, এগুলো দেখে হয়তো আরেকটু করতে হবে। আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের 1 বছরে দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তুলেছে বলে দাবি করেন অর্থ উপদেষ্টা। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। শারমিন নীরা, ৭১, ঢাকা। প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 57 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করছে দুদক। বুধবার এই তথ্য জানিয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অনুসন্ধানে সাবেক অতিরিক্ত সচিবের বিরুদ্ধে 9টি ব্যাংক হিসাবে প্রায় 58 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মেলায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। এদিন নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে 50 কোটি টাকা ঋণ দিয়ে সেই টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় 24 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় সংস্থাটি। চার্জশিটের অনুমোদন দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের বিরুদ্ধেও। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। সংক্রামক জীবাণু এবং বায়ুদূষণ থেকে সুরক্ষিত থাকতে মাস্ক ব্যবহার করুন। ৭১-এর সাথে থাকুন।